দর্শক আপনাদের আমন্ত্রণ জানাবো না আইডিসকে শুরুতেই শিরোনাম। গাজাবাসীর জন্য নরকের দরজা খোলার ঘোষণা ইসরায়েলের। আইডিএফ এর হামলায় ধসে পড়ল পুরো ভবন, জাতিসংঘের উদ্বেগ। বদলে গেল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম। নতুন ঘোষিত যুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদবি এখন থেকে যুদ্ধমন্ত্রী। বিশ্বজুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত। শোভাযাত্রা, কুরআন পাঠ আর হামদনাতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছেন বিশ্ব মুসলিম। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। গাজাবাসীর জন্য নরকের দরজা খোলার ঘোষণা দিল ইসরায়েল। গাজা সিটিতে হামলার পরিধি বৃদ্ধির হুঁশিয়ারির পর এই হুমকি দিল তেল আবিব, আর তারই অংশ হিসেবে ধ্বংস করা হয় একটি বহুতল আবাসিক ভবন। এই ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাসের সমঝোতার কাছাকাছি চলে এসেছে ওয়াশিংটন। গাজা ইসরায়েলি তাণ্ডব কতটা ভয়াবহ এই দৃশ্যই বলে দেয়। আইডিএফের হামলায় চোখের সামনে এভাবে ধসে পড়ে পুরো ভবন। শুক্রবার গাজা সিটির মুস্তাহা টাওয়ারে হামলা চালায় ইসরায়েল। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎই বিস্ফোরণে ধসে পড়ে পুরো ভবনটি। ভেতরে আমাদের অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো নিতে পারিনি। ভবন এবং অ্যাপার্টমেন্ট টার্গেট করে চালানো হচ্ছে হামলা। গাজা সিটিতে স্থল অভিযানের পরিধি বৃদ্ধির পর থেকেই চলছে তাণ্ডব। হুঁশিয়ারি জানিয়ে তেল আবিব বলছে গাজার জন্য কেবল নরকের দরজা খোলা হলো। এদিকে গাজা সিটির বিভিন্ন ভবনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শিগগিরই হামলা বন্ধের দাবি জানানো হয়। গাজা সিটির বিভিন্ন বহুতল ভবনে ভয়াবহ হামলা দেখেছি আমরা। এই হামলার ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন তারা। এদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সাথে সমঝোতার জন্য খুব কাছাকাছি চলে এসেছে ওয়াশিংটন, এমনটিও জানান তিনি। আমরা গভীরভাবে আলোচনা করছি হামাসের সাথে। তাদের সাথে সমঝোতার খুব কাছাকাছি আছি আমরা, কিন্তু তাদেরকে সব জিম্মিদের মুক্তি দিতে হবে। এটা না করলে সমঝোতা করা কঠিন হয়ে উঠবে। এর আগে আরও 2 ইসরায়েলি জিম্মির ভিডিও ফুটেজ প্রকাশ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজা ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত 2 মার্কিন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায় সম্প্রতি সিনেটের এক শুনানি চলাকালে তাদের আটক করা হয়। শুনানির সময় প্রতিবাদ জানান সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবি এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অ্যান্থনি গুইলার। তারা ক্ষোভ জানিয়ে বলেছেন গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার দায় যুক্তরাষ্ট্রের, কারণ এই হত্যাযজ্ঞে সব ধরনের সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। মার্কিন নাগরিকদের করের অর্থ গণহত্যায় ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিশ্চিতে লেবাননের সেনাবাহিনীর গৃহীত পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে দেশটির মন্ত্রিসভা। সামরিক বাহিনীকে এই পরিকল্পনা কার্যকরের জন্য বলা হয়েছে, তবে নির্দিষ্ট কোনো সময় আর বেঁধে দেওয়া হয়নি। শুক্রবার 3 ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির নিরস্ত্রীকরণ ইস্যুতে পরিকল্পনা উপস্থাপন করেন সেনাবাহিনীর কমান্ডার রডলফে হেকেল। তবে তিনি অধিবেশন কক্ষে প্রবেশ করতেই ক্ষোভ জানিয়ে বেরিয়ে যান 5 শিয়া মন্ত্রী। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের চাপে তৈরি এই পরিকল্পনা দেশ বিরোধী বলে দাবি তাদের। অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনার আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি এড়িয়ে এটিকে স্বাগত জানানোর কথা বলেছেন তথ্যমন্ত্রী পল মার্কোস, আর পরিকল্পনার বিস্তারিত গোপন রাখা হবে বলেও জানিয়েছেন। বদলে গেল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে পরিবর্তিত নাম হচ্ছে যুদ্ধ মন্ত্রণালয়। এরই মধ্যে পাল্টে দেয়া হয়েছে পেন্টাগন কার্যালয়ের নেম প্লেট। প্রশাসনিক কর্মকর্তাদের পদবিতেও পরিবর্তন আসছে। এখন থেকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর পদবি হবে যুদ্ধমন্ত্রী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও একটি যুগান্তকারী নির্বাহী আদেশ, যা নিশ্চিত করবে এখন থেকে কেবল প্রতিরক্ষা নয়, সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে শত্রুপক্ষকে আক্রমণে কোনো দ্বিধা করবে না। শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় করার আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। নাম পরিবর্তনকে স্থায়ী করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে, যার নিজের পদবিও পাল্টে যাবে এখন থেকে। পরিচিতি পাবেন যুদ্ধমন্ত্রী হিসেবে। 1789 থেকে 1949 সাল পর্যন্ত যুদ্ধ মন্ত্রণালয় নামেই পরিচিত ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে সংঘাত ঠেকানোই অগ্রাধিকার এমন নীতিমালা গ্রহণের মধ্য দিয়ে নাম পাল্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে ভেবেছি এটা, মাসের পর মাস আলোচনা করেছি। আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ওই সময়ের মধ্যবর্তী সব লড়াইয়ে জয়ী হয়েছি, তাই আবার জাগরণের লক্ষ্যে প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম রয়েছে আমাদের। আমার মনে হয় এটা একটি বার্তা, আমরা সবার চেয়ে শক্তিধর। ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্থায়ীভাবে বাস্তবায়নের প্রয়োজন কংগ্রেসের অনুমোদন। তবে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তা সহজ হবে বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ের নেম প্লেট পরিবর্তনও হয়ে গেছে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে এখনও যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা তুঙ্গে। কারাকাসের সরকার উৎখাত নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অভিযোগ করেছেন তার সরকার পরিবর্তনের পায়তারা করছে ওয়াশিংটন। এর জবাবে ডোনাল্ড ট্রাম্পের দাবি এমন কোনো পরিকল্পনাই নেই তাদের, বরং মাদক চোরাচালান ঠেকানোই মূল লক্ষ্য। একই সাথে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচন নিয়ে কটাক্ষও করেন তিনি। ক্যারিবিয়ান উপকূলে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ে গেল ভেনেজুয়েলার 2টি ফাইটার জেট। দুই দেশের উত্তেজনার পারদ চড়ল আরও একটু। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সংঘাতের শঙ্কা যখন তুঙ্গে, পাল্টাপাল্টি মন্তব্য করলেন দুই দেশের প্রেসিডেন্ট। ওয়াশিংটনের আসল লক্ষ্য মাদক নির্মূল নয়, বরং কার্কাস প্রশাসন উৎখাত। নিকোলাস মাদুরোর এমন অভিযোগের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন মাদুরো প্রশাসনের পরিবর্তন নিয়ে আদৌ ভাবছেন না তিনি। তবে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচন নিয়ে প্রশ্নও তোলেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না, বরং আমরা ভেনেজুয়েলার নির্বাচন নিয়ে আলোচনা করছি, যা ছিল খুবই অদ্ভুত ও বিতর্কিত। ভেনেজুয়েলা সংঘাত চায় না বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিনীদের প্রতি তার সরকারকে উৎখাতের পরিকল্পনা বাতিল এবং আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে তাদের। আমি ডোনাল্ড ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে যেতে পারে। আমি সবসময় আলোচনায় আগ্রহী। ভেনেজুয়েলা থেকে ক্যারিবীয় সমুদ্র অঞ্চলে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান ঠেকানোর অজুহাতে সম্প্রতি জোরদার অভিযানের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। অঞ্চলটিতে যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ার সহ 4500 নৌসেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। শুল্ক আরোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, শুক্রবার অধিবেশনের বক্তাদের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই নতুন তালিকা অনুযায়ী মোদীর পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর আগের তালিকায় 26 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখার কথা ছিল, তবে এই তালিকায় চূড়ান্ত নয়। যে কোনো সময় এটিতে পরিবর্তন আসতে পারে। আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশনে সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা, কুরআন, ফাতিহা পাঠ আর হামদনাতের মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করছেন বিশ্ব মুসলিমরা। বিভিন্ন দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্য, উপসাগরীয় এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে নানা আয়োজন রয়েছে।
ইয়েমেনের রাজধানী সানা যেন জনসমুদ্র। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করা হয় এই শোভাযাত্রার, যাতে অংশ নেন লাখো লাখো মানুষ। মহান আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসূলের প্রতি ভালোবাসা জানিয়ে পাঠ করা হয় দরুদ এবং নাত। বিশাল এই সমাবেশে উঠে আসে গাজা এবং ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনের ইস্যুটিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন নির্যাতিতদের পক্ষে ছিলেন। ইয়েমেনের মানুষ নির্যাতনের শিকার, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের এই ভালোবাসা। প্রতি বছরই এই আয়োজন করে থাকি আমরা। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেও আমাদের এই উদযাপন চলছে। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন প্রিয় নবী। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য পুরো বিশ্বের জন্যই রহমত হিসেবে পাঠানো হয় তাকে। পবিত্র এই দিনটিকে ঘিরে নানা আয়োজন ইরাক এবং লিবিয়াতেও। দেশ দুটির বিভিন্ন এলাকার পথে পথে চলে শোভাযাত্রা এবং হামনাতের আয়োজন। বিলানো হয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারও। বিভিন্ন আয়োজন করা হয় ভারত, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সেনেগালে রাতভর চলে ইবাদত বন্দেগি। সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জাপানে আঘাত এনেছে টাইফুন পেইপা। শুক্রবার রাতে দেশটির মধ্যাঞ্চলে এই ঝড় আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শিজুওকা এলাকায়। এতে করে 2 শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কমপক্ষে 20 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে অনেক বসতবাড়ির ছাদ, ক্ষতিগ্রস্ত বহু যানবাহন। আহতদের মধ্যে গুরুতর অবস্থা 3 জনের। ঝড়ের কারণে টানা বৃষ্টির কবলে পড়েছে পুরো অঞ্চল। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মীরাও। তবে কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সত্যিই এগিয়ে আসবে পশ্চিমা দেশগুলো? বৃহস্পতিবার ইউক্রেনের 26 দেশ সেনা পাঠাবে এমন প্রতিশ্রুতির কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এরপরে এই বিষয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তবে নিরাপত্তা নিশ্চিতের সুনির্দিষ্ট ব্যাখ্যা না দেয়ায় সংশয় কাটছে না বিশ্লেষকদের। বলছেন পশ্চিমাদের এই অস্পষ্টতার সুযোগে যুদ্ধ চালিয়ে যেতে চাইছে রাশিয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘ 3.5 বছরের এ যুদ্ধ বন্ধে একের পর এক বৈঠক করছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। এসেছে যুদ্ধবিরতির মতো ইউক্রেনের সুরক্ষা নিশ্চিতে 26টি দেশের সেনা মোতায়েনের প্রতিশ্রুতিও। তবে কি ইউক্রেনের শান্তি ফেরাতে সত্যিই এগিয়ে আসবে পশ্চিমারা? বিশ্লেষকদের ধারণা সে পথ এখনো বেশ বন্ধুর। হু উইল ডিফেন্ড ইউরোপ বইয়ের লেখক কেইর গিলেস বলছেন, বারবার বৈঠকের পরও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এ বিষয়ে তৎপর ইউরোপের দেশগুলো। ফ্রন্টলাইনে এখনো আগের মতোই চলছে তুমুল সংঘর্ষ। ইউক্রেনের নিরাপত্তা ঠিক কিভাবে নিশ্চিত করা হবে তা এখনো স্পষ্ট নয়। এ ধরনের সহায়তার সম্ভাবনা অনেক রকম হতে পারে। রাশিয়ার আক্রমণের ধারাও আগের মতোই রয়েছে। প্রশ্ন হচ্ছে, ইউরোপীয় শক্তিগুলো কি প্রস্তুত ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে এতটা শক্তিশালী করে তুলতে, নাকি তারা এ প্রতিশ্রুতির মাধ্যমে ইউক্রেনকে আরো বিপদে ফেলবে? এদিকে ইউক্রেনে পশ্চিমা দেশের সেনা মোতায়েন করা হলে মস্কোর জন্য তা বৈধ লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পরিস্থিতিতে ইউক্রেনের সিকিউরিটি গ্যারান্টির অস্পষ্টতা রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়ার মূল লক্ষ্য ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তাকে বাধাগ্রস্ত করা। নিরাপত্তা নিশ্চয়তার অস্পষ্টতা রাশিয়াকে সেই সুযোগই করে দিচ্ছে। অনেক পশ্চিমা দেশই যুদ্ধ বন্ধের পর সেনা মোতায়েন করতে চায়। এর মানে হলো এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, কারণ রাশিয়া খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তারা যুদ্ধ থামাতে মোটেই আগ্রহী নয়। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন বলছে, শান্তি চুক্তি হলে ইউক্রেন রাশিয়ার মধ্যে একটি বাফার জোন তৈরির দিকে ঝুঁকতে পারে যুক্তরাষ্ট্র। সেখানে মোতায়েন করা হতে পারে সৌদি আরব ও বাংলাদেশের মতো এক বা একাধিক ন্যাটো বহির্ভূত দেশের সেনাবাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। লাতিন দেশ পেরুর রাজধানীতে একসাথে দুর্ঘটনার শিকার হলো 13টি গাড়ি। শুক্রবার ঘন কুয়াশার কবলে পড়ে এই দুর্ঘটনা হয়েছে। এতে করে আহত হয়েছে কমপক্ষে 12 জন, তবে কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানী লিমার হাইওয়েতে ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত হয়। সামান্য দূরত্বেও কিছুই দেখা যাচ্ছিল না। এই দুর্ঘটনার কবলে পড়ে কয়েকটি ট্রাক সহ 3টি যাত্রীবাহী বাস। একের পর এক গাড়ি ধাক্কা দেয় সামনের দিকে। দুর্ঘটনার জেরে অচল হয়ে পড়ে হাইওয়েও।
চীন সফর শেষে দেশে ফিরেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে ব্যক্তিগত ট্রেন থেকে তাকে নামতে দেখা যায়। চীনের ভিক্টোরি ডের আয়োজনে অংশ নিতে গত মঙ্গলবার বেইজিং যান কিম। পারিবারিক প্রথা মেনে উড়োজাহাজের পরিবর্তে ট্রেনকেই বেছে নেন তিনি। এই সফরে বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র সরকার প্রধানের নেতার সাথে দেখা হয় কিমের এবং আলোচনা হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। চীন সফরে কিমের সঙ্গী ছিলেন তার মেয়ে কিম জু। কিমের উত্তরসূরি হিসেবে তার মেয়ের নাম নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল, এই সফরের পর তা আরও জোরালো হলো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাওয়ালপিন্ডির দিয়ালা কারাগারের সামনে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে দুজন নারী। এই ঘটনার পরপরই উপস্থিত তেহরিক-ই ইনসাফ বা পিটিআই নেতাকর্মীরা ওই দুই নারীকে আটক করে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। জানা যায় অভিযুক্ত ওই দুই নারীও পিটিআইয়ের সমর্থক। আলিমা তাদের প্রশ্নের উত্তর না দেয় তারা ডিম ছুঁড়ে মারে বলে এক বিবৃতিতে জানানো হয়। ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছে পিটিআই। ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে দাবি রাজনৈতিক দলটির। অস্ট্রেলিয়ার সিডনিতে সামুদ্রিক হাঙরের হামলায় একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে 57 বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি একজন অভিজ্ঞ সার্ফার ছিলেন। সিডনির উত্তরে লংরিফ সমুদ্র সৈকতে আনুমানিক সকাল 10টায় একটি বড় হাঙর আক্রমণ করে তাকে। আশপাশে থাকা অন্যান্য সার্ফার উদ্ধার করে ব্যক্তিটিকে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই তিনি মারা যান। কোন প্রজাতির হাঙর এই আক্রমণের জন্য দায়ী তা এখনও জানা যায়নি। শনিবার আক্রমণের পরপরই সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মাথায় ব্যান্ডেজ নিয়ে দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার আমেরিকার ডেলাওয়ার রাজ্যের এক গির্জায় তাকে দেখা যায়। সময় তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়, যা জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করে। তিনি কিছুদিন আগে ক্যান্সার কোষ অপসারণের জন্য অস্ত্রোপচার করেন। এক ভিডিওতে 82 বছর বয়সী এই প্রবীণ নেতাকে সকলের সাথে কুশল বিনিময় করতেও দেখা যায়। এ ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।